আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের অস্বাভাবিক সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো যে সরবরাহ পাচ্ছে তার থেকে কম তেল তারা বিক্রি করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিলেও সার্ভার জটিলতার কারণে এখনও তা চালু হয়নি। অন্যান্য পাম্পে দেখা যাচ্ছে যে আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট সেশনে এসে বলছে যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনাদের ফুয়েল দেওয়া বন্ধ। এই পাম্পে তো কন্টিনিউ তেল দিতেছে, এরকম যদি সব পাম্পে দিত তাহলে সমস্যা হতো না। সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, যাতে সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এইরকম ভোগান্তি সাধারণ মানুষের পায় না। আনলোড হওয়ার সাথে সাথে তাদের ভিআইপি কিছু গাড়িতে তেল দিয়ে দেয়। দর্শক, ঝালকাঠি থেকে জ্বালানি সংকটের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জ্বালানি সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা, আমাদেরকে বিস্তারিত জানান। বৃহৎ এই পেট্রোল পাম্প দুটি বরিশাল কিন্তু যে জ্বালানি তেল সেটি তারা এখান থেকে সরবরাহ করে থাকেন। বরিশাল বিভাগের প্রায় 8টি জেলায় এখানে তৈল সরবরাহ করেন। তবে তৈল সংকটের বিষয়টি যে সরবরাহ করেন, তবে দেখা দিয়েছে, এই সংকট কিন্তু ঝালকাঠিতেও দিন দিন আমরা দেখছি যে সংকটের তীব্রতা বৃদ্ধি হচ্ছে। গতকাল রাতেও কিন্তু রাজাপুরে একটি পেট্রোল পাম্পে যে হুন্ডা চালক রয়েছেন তারা কিন্তু তেলের জন্য ওখানে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল, সেখানে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে আমরা নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী ডিপো থেকে তারা টোল পাচ্ছে, তবে সেই টোল গ্রাহকদের মাঝে বিতরণ করে সংকলন না হওয়ার জন্যই কিন্তু তীব্র সংকট। তবে ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, ডিপোতে যে পরিমাণ তৈল আছে স্বাভাবিক নিয়মে যেভাবে তৈল আসে সেভাবেই তৈল আছে মজুদ তাদের, এবং তারাও পাম্পের যে মালিক রয়েছেন তাদের কাছে সরবরাহ করছেন। তবে এখানে তৈল ডিজেল বিক্রি করেন, তবে ডিলার রয়েছেন তারা কিন্তু তৈল পাচ্ছেন না। তারা অভিযোগ করেছেন ইতিমধ্যে ঝালকাঠি জেলার 5টি পাম্প রয়েছে, এর ভিতরে একটি বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে তৈলের সংকটের জন্য। কৃষিকাজেরও ব্যাহত হচ্ছে। কৃষকরা জানিয়েছেন তারা যে সংকটময় কালে এখন যে মৌসুম চলছে কৃষকের সেই বড় চাষাবাদ থেকে শুরু করে সেগুলো কিন্তু যে জ্বালানি সংকট রয়েছে এই জন্য সেচ ব্যবস্থা তারা দিতে পারছেন না। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আইন শৃঙ্খলা কাজ করছেন, ডিপুতে সেনাবাহিনী মোতায়েন রয়েছেন। সার্বিক বিষয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তবে তৈলের যে সেই সংকটটি এখনো যে কেটে উঠছে না, এই জন্য ডিপো কর্তৃপক্ষ বারবারই বলছেন যে অবৈধ যে মজুদ যে বেশি চাহিদা রয়েছে, এর ফলে কিন্তু এই সংকটটা দেখা দিয়েছে। না জি জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হামাক্রান্ত হয়ে বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বরগুনায় আক্রান্ত 1 মাসের শিশু ইরামনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একদিনে আরও 22 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে শিশু লামিয়ার মৃত্যু হয়। এদিকে রাজশাহীতে নতুন করে কোনো শিশুর মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছে 24 শিশু। দর্শক, হামি সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, হাম সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। সুজানা, ধন্যবাদ আপনাকে। প্রতিদিন কিন্তু আপনার হামি সংক্রমণ নিয়ে এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, অর্থাৎ আশঙ্কা হারে বাড়ছে।
বিশেষ করে আপনাকে যদি বলি যে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামি সংক্রমণে এখানে 25 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া আপনার গত মে মাস থেকে এখন পর্যন্ত 457 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন হচ্ছে 370 জন। আর এখানে মৃত্যু হয়েছে হচ্ছে 13 জন শিশুর মৃত্যু হয়েছে এই গত এই মে মাস থেকে। বিশেষ করে আপনার একটি বিষয় যদি আপনাকে বলি যে গত 24 ঘন্টায় এখানে 7 মাস বয়সী সরিষাবাড়ির একটি শিশু, সরিষাবাড়ি উপজেলায় বাড়ি, তার এই একটি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কিন্তু এখানে রোগীরা ভর্তি হচ্ছেন, কিন্তু সে তুলনায় কিন্তু চিকিৎসা সেবার মান কতটুকু বাড়ছে সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম কর্নারে যে ফোকাল পার্সন রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর গোলাম মাওলা আমাদেরকে জানিয়েছেন যে যে শিশুদের হামের লক্ষণ দেখা যায় তাদেরকে দ্রুত গতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যদি নিয়ে আসা হয়, প্রাথমিকভাবে তাদের চিকিৎসা নির্মূল করা সম্ভব, রোগ নির্মূল করা সম্ভব। কিন্তু দেখা যায় যে যে শিশুগুলো আক্রান্ত হয় তারপর কিন্তু এই শিশুগুলোকে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কারণে কিন্তু শিশুগুলোর মৃত্যুর ঘটনা ঘটছে। অর্থাৎ তাদের চিকিৎসা কিন্তু তেমন ভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটি বলছিলেন আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, এই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ। তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। যাদের লাইসেন্স দেওয়া হবে তার বাইরে সড়কের উপর কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সিটি কর্পোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুস সালাম। এছাড়া অল্প জায়গায় বেশি দোকান যেন বসতে না পারে, সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামী 1 সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। দর্শক, চলছে জাতীয় সংসদ অধিবেশন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একই ধরনের প্ল্যান স্থাপন করা হবে যাতে করে এই বর্জ্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে, যেন আমরা এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 442 মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1 উত্থাপন করুন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, 12 নীলফামারী 1 ডোমার ডিমলা। 442 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়ের নিকট উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, নীলফামারী 1 আসনের ডোমার ও ডিমলা উপজেলা দুটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সীমান্তবর্তী উপজেলা। ডোমার উপজেলায় চিলহাটি বন্দর, ময়নামতির গড় এবং ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ, বালাপাড়া বুরুজ প্রভৃতি স্থানে পর্যটনের সম্ভাবনা রয়েছে। দেশের পর্যটন সম্ভাবনাময় সকল স্থানকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মহাপরিকল্পনা চূড়ান্ত হলে পর্যটনের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। দর্শক, দেখছিলেন জাতীয় সংসদ অধিবেশনের সরাসরি সম্প্রচার।
সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে 475 প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা শুরু হয়, যা চলবে 11 জুন পর্যন্ত। এদিকে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় খুশি বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে সহায়তার চাল না পাওয়ার অভিযোগ করেছেন তারা। আর নিষেধাজ্ঞা মানাতে কঠোর অবস্থানের কথা জানায় মৎস্য বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা সহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে করা মামলার শুনানি আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে আন্দোলনকারী কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। পরে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এছাড়া রয়েছে আরও 2টি মামলার বিচার কাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ একটি মামলার বিচারের জন্য দিন নির্ধারিত আছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 21 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। খুলনায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে নগরের দৌলতপুর থানার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাজিয়াঘাট উপজেলার তানভীর হাসান শেখ ও তার স্ত্রী লামিয়া বেগম। নীলফামারীতে ড্রাম ট্রাক চাপায় 2 ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 1 জন। গেল রাতে জেলার কুন্দুপুর ইউনিয়নের জামতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।